Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি কলকাতার ট্রামটা যখন চলতে শুরু করে বা একটা লিফট যখন ওপরে ওঠে তখন কোনোরকম ঝাঁকুনি ছাড়াই কি মসৃণভাবে স্পিড বাড়ে বা কমে? এই যে নিখুঁত মোশন কন্ট্রোল, এর পেছনে আসল রহস্যটা কি? আর সেই রহস্যটার নামই হল ইলেকট্রিক ড্রাইভ। এটাই সেই অদৃশ্য শক্তি যা ইলেকট্রিক্যাল এনার্জিকে একদম নিখুঁত কন্ট্রোলড মেকানিক্যাল এনার্জিতে বদলে দেয় আর আমাদের হাতে তুলে দেয় যে কোনো কিছুর গতিকে ইচ্ছে মতো কন্ট্রোল করার ক্ষমতা। আচ্ছা, তাহলে চলুন একদমের ভেতরে ঢুকে দেখা যাক। এই ইলেকট্রিক ড্রাইভের হার্টে রয়েছে একটা ডিসি মোটর, আর এই মোটরের স্পিড কন্ট্রোল করতে পারাটাই হলো প্রথম আর সবচেয়ে জরুরি স্টেপ। দেখুন, মোটরের স্পিড কন্ট্রোল করার মূলত দুটো রাস্তা আছে। একটা হলো আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, এটা ঠিক যেন গাড়ির অ্যাক্সেলারেটরের মতো, যত ভোল্টেজ বাড়ানো হবে স্পিডও তত বাড়বে। আর দ্বিতীয়টা হলো ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল, যেটা অনেকটা গাড়ির গিয়ার চেঞ্জ করার মতো, মানে যখন আরও বেশি স্পিড দরকার কিন্তু পাওয়ারটা কনস্ট্যান্ট রাখতে হবে। এই পুরো ব্যাপারটার পেছনে যে মূল সমীকরণটা কাজ করে সেটা মনে রাখার জন্য এই সহজ লাইনটা ব্যবহার করা যেতে পারে। মোটরের টর্ক ইকুয়ালস টু লোডের টর্ক প্লাস জড়তার ঝামেলা। মানে মোটরকে শুধু লোডটাকেই ঘোরাতে হয় না, সিস্টেমটাকে স্থির অবস্থা থেকে গতিতে আনার জন্য যে একটা এক্সট্রা ধাক্কা লাগে সেই জড়তা বা ইনার্শিয়াটাকেও সামলাতে হয়। তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক, মোটরের স্পিড কন্ট্রোল করার প্রধান দুটো উপায় কি ছিল? ঠিক, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল আর ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। আমাদের বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে তো এসি সাপ্লাই আসে, তাই না? তাহলে একটা ডিসি মোটরকে চালানোর জন্য যে ভোল্টেজ কমানো বাড়ানো দরকার, এই ভ্যারিয়েবল ডিসি ভোল্টেজটা আমরা পাবো কোত্থেকে? আর এখানেই এন্ট্রি হয় পাওয়ার ইলেকট্রনিক কনভার্টারে। এগুলোই হলো সেই ম্যাজিক বক্স যা আমাদের এসি সাপ্লাইকে মোটরের জন্য দরকারি ভেরিয়েবল ডিসি ভোল্টেজে বদলে দেয়। দেখুন, পুরো প্রসেসটা কি সহজ। প্রথমে এসি সাপ্লাই থেকে পাওয়ার নেওয়া হলো, তারপর একটা কন্ট্রোলড রেকটিফায়ার সেটাকে আমাদের প্রয়োজন মতো ভেরিয়েবল ডিসি ভোল্টেজে কনভার্ট করল, আর শেষে সেই ভোল্টেজটা ডিসি মোটরটাকে চালালো। সিম্পল। এই ড্রাইভগুলো কিন্তু বিভিন্ন পাওয়ার রেটিংয়ের হয়। ধরুন, ছোটখাটো কাজের জন্য মানে 15 কিলোওয়াট পর্যন্ত সিঙ্গল ফেজ ড্রাইভ ব্যবহার করা হয়। কিন্তু যখনই বড় ইন্ডাস্ট্রির কথা আসে, যেমন স্টিল মিল বা বড় ক্রেন, যেখানে মেগাওয়াট রেঞ্জে পাওয়ার লাগে, তখন 3 ফেজ ড্রাইভ ব্যবহার করতেই হয়, কারণ ওগুলো অনেক বেশি স্মুথ পারফরমেন্স দেয়। তাহলে এবার বলুন তো, কোন ডিভাইসটা এসি সাপ্লাইকে মোটরের ব্যবহারযোগ্য ভ্যারিয়েবল ডিসিতে বদলে দেয়? একদম, কন্ট্রোলড রেকটিফায়ার। কিন্তু শুধু স্পিড কন্ট্রোল করলেই তো সবটা হয় না, তাই না? একটা ভালো ড্রাইভকে সামনে এগোতে হবে, পেছনেও যেতে হবে, স্পিড বাড়াতে হবে, আবার ব্রেকও করতে হবে। এই সব কিছুই নিখুঁতভাবে করতে পারতে হবে। টেকনিক্যালি এটাকে বলা হয় 4 কোয়াড্রেন্ট অপারেশন। এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন একটা ট্র্যামের কথা। প্রথম কোয়াড্রেন্টে স্পিড আর টর্ক দুটোই পজিটিভ, মানে ট্র্যামটা সামনে এগোচ্ছে। দ্বিতীয় কোয়াড্রেন্টে স্পিড পজিটিভ কিন্তু টর্ক নেগেটিভ, মানে ট্র্যামটা সামনের দিকেই যাচ্ছে কিন্তু ব্রেক কষা হচ্ছে। তৃতীয় কোয়াড্রেন্টে দুটোই নেগেটিভ, মানে ট্র্যামটা রিভার্সে যাচ্ছে। আর চতুর্থ কোয়াড্রেন্টে স্পিড নেগেটিভ কিন্তু টর্ক পজিটিভ, মানে ট্র্যামটা রিভার্সে যাওয়ার সময় ব্রেক করছে। আর এই ব্রেকিংয়ের মধ্যে একটা দারুণ ব্যাপার আছে, যাকে বলে রিজেনারেটিভ ব্রেকিং। এই সময় মোটরটা নিজেই একটা জেনারেটরের মতো কাজ করতে শুরু করে। এটা গাড়ির গতিশক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতে বদলে দিয়ে সাপ্লাই লাইনে ফেরত পাঠিয়ে দেয়, মানে এনার্জি সেভিং। আর এই 4টে কোয়াড্রেন্টে এত স্মুথলি অপারেশন করার জন্য যে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটার নাম হলো ডুয়াল কনভার্টার। সহজ ভাষায় এটা হলো দুটো কনভার্টারের একটা জোড়া। একটা সামনের দিকে পাওয়ার দেয়, আরেকটা পেছনের দিকে। আর দুটো মিলেই ফরওয়ার্ড, রিভার্স, মোটরিং, ব্রেকিং সবকিছু কন্ট্রোল করে। তাহলে
একটা কমপ্লিট ড্রাইভকে শুধু সামনে চালানো বা ব্রেক করা ছাড়াও আর কি করতে পারতে হবে? তাকে অবশ্যই রিভার্স মোশন আর রিভার্স ব্রেকিংও করতে পারতে হবে। বেশ, এতক্ষণ তো আমরা কন্ট্রোল করা শিখলাম, কিন্তু সিস্টেমটাকে স্মার্ট বানাবো কি করে? মানে ধরুন, লিফটে যদি হঠাৎ করে লোক বেড়ে যায়, তাহলেও এর স্পিড কি করে একদম এক রাখা যায়? এর উত্তর হল ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম। এটা একটা অসাধারণ ফিডব্যাক মেকানিজমের মতো কাজ করে। যেই মুহূর্তে লোড বাড়ার জন্য স্পিড একটু কমে যায়, একটা সেন্সর সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলে আর একটা স্পিড এরর সিগন্যাল তৈরি করে। কন্ট্রোলার সেই সিগন্যাল পেয়েই মোটরের ভোল্টেজ বাড়িয়ে দেয় আর স্পিডও চোখের পলকে আবার আগের জায়গায় ফিরে আসে। তাহলে কোন সিস্টেমের মাধ্যমে একটা ড্রাইভ লোড বদলানোর সত্ত্বেও অটোমেটিক্যালি নিজের স্পিড ঠিক রাখতে পারে? হ্যাঁ, ক্লোজ লুপ ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে। চলুন আমাদের পুরো জার্নিটা এক ঝলকে দেখে নিই। আমাদের সমস্যা ছিল স্মুথ মোশন কন্ট্রোল। এর জন্য আমরা ডিসি মোটরের ভোল্টেজ পাল্টানোর কনসেপ্ট ব্যবহার করেছি, কন্ট্রোলড রেকটিফায়ার দিয়ে এসিকে ডিসিতে বদলেছি, ডুয়েল কনভার্টার দিয়ে 4 কোয়াড্র্যান্ট কন্ট্রোল এনেছি, আর ক্লোজড লুপ সিস্টেম দিয়ে পুরো ব্যাপারটাকে অটোমেটিক আর নিখুঁত করে তুলেছি। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, ইলেকট্রিক ড্রাইভের এই যে বেসিক জ্ঞান, এটা আমাদের ভবিষ্যতের কোন কোন প্রযুক্তির দরজা খুলে দেবে? এই যে আমরা ডিসি ড্রাইভের মূল নীতিগুলো শিখলাম, এটা শুধু পরীক্ষার জন্য নয়, এটাই হলো ভবিষ্যতের টেকনোলজির ভিত্তি। ইলেকট্রিক গাড়ির কথা ভাবুন, তার স্মুথ অ্যাক্সেলারেশন আর এনার্জি সেভিং রিজেনারেটিভ ব্রেকিংয়ের পেছনে এই একই প্রযুক্তি কাজ করছে। ফ্যাক্টরিতে যে রোবটগুলো সূক্ষ্ম কাজ করে বা যে হাই স্পিড ট্রেনগুলো শহরগুলোকে জুড়ে দেয়, তাদের হার্টেও রয়েছে এই ড্রাইভ কন্ট্রোল সিস্টেম। তাই এই কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে পারা মানে শুধু একজন ইঞ্জিনিয়ার হওয়া নয়, বরং সেই ভবিষ্যতের নির্মাতা হওয়া, যেখানে গতি হবে আরও নিখুঁত, আরও এফিশিয়েন্ট এবং আরও পরিবেশবান্ধব। এই জ্ঞানই আগামী দিনের ইনোভেটরদের হাতে নতুন কিছু তৈরি করার চাবিকাঠি তুলে দেবে।